আলোচনাটা একটা সহজ কিন্তু বেশ গভীর প্রশ্ন দিয়ে শুরু করা যাক। মাত্র 30টা দিনে কি সত্যি আমাদের জীবনকে বদলে ফেলা সম্ভব? প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। আমাদের কাছে আজ যেই সূত্রগুলো এসেছে সেগুলো ঠিক এইরকমই এক দাবির ওপর ভিত্তি করে তৈরি। এগুলো ডক্টর অঞ্জন বিশ্বাস কাব্যের একটি না শুনি 30 দিনের জীবন বদলানোর চ্যালেঞ্জের অংশ। 2022 সাল নাগাদ তার কিছু কথাবার্তা, বিশেষ করে তার সেমিনারগুলো ভারত আর বাংলাদেশে রীতিমতো একটা ঝড় তুলেছিল। হ্যাঁ, তার প্রভাবটা অস্বীকার করার উপায় নেই। তার জনপ্রিয়তা নিয়ে অনলাইনে এমনও বলা হয় যে তার প্রশংসা করাটা নাকি তার শরীর কেটে ফেলার সামিল। মানে এতটাই তীব্র তার প্রভাব। তো আজকের আলোচনায় আমরা এই বিখ্যাত চ্যালেঞ্জটাকেই ব্যবচ্ছেদ করে দেখব। এর পেছনের ধারণাগুলো কি, সেগুলো কি আসলেই এতটাই শক্তিশালী? এই ধরনের চ্যালেঞ্জগুলোর জনপ্রিয়তার কারণটা কিন্তু বেশ ভাবার মতো। আপনার কথা সূত্র ধরেই বলি, সূত্রগুলোতে একটা চমৎকার উপমা ব্যবহার করা হয়েছে, ভাঙা রেকর্ডের মতো জীবন। ভাঙা রেকর্ড? হ্যাঁ, দেখুন, আমাদের অনেকেই কিন্তু জীবনের একটা একঘেয়ে চক্রে আটকে পড়ি। একই ভুল, একই হতাশা, একই অনুশোচনা। হুম, ঠিক। এই চ্যালেঞ্জগুলো সেই চক্র থেকে বের হওয়ার একটা স্পষ্ট রোড ম্যাপ বা কাঠামোর প্রতিশ্রুতি দেয়। যখন কেউ শোনে যে মাত্র 1 মাসেই এই পরিবর্তনটা আসতে পারে, তখন সেটা অনেক বেশি বাস্তবসম্মত আর অর্জনযোগ্য মনে হয়। ঠিক। এই ভাঙা রেকর্ড উপমাটা আসলেই খুব জোরালো। তো এই রেকর্ডটা ভাঙার প্রথম পদক্ষেপ হিসেবে ডক্টর কাব্য সকালের রুটিনের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন, যা বেশ আগ্রহজনক। কারণ অনেকেই মনে করেন বড় পরিবর্তন আনতে হয়তো অনেক বড় কোনো পদক্ষেপ নিতে হবে। ঠিক। কিন্তু তিনি শুরুই করছেন ঘুম থেকে ওঠা দিয়ে। বলা হচ্ছে এই 30 দিন জীবনে কোনো স্নুজ বাটন থাকবে না। ভোর 5টা বা 6টার মধ্যে উঠতে হবে। আরামের বিছানা ছেড়ে দিন শুরু করার পেছনের মূল ভাবনাটা কি? এর পেছনে একটা গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে। এটাকে বলা যেতে পারে ছোট্ট বিজয় বা স্মল উইনের ধারণা। ছোট্ট বিজয়। হ্যাঁ, যখন আপনি ভোরের নিস্তব্ধতায় বাকি পৃথিবী ঘুমিয়ে থাকার সময় নিজের দিন শুরু করেন, আপনি নিজের অবচেতন মনকে একটা বার্তা দেন, আমার স্বপ্নগুলো আমার আরামের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা। ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়া স্ক্রোল না করে প্রথম 30 মিনিট নিজের জন্য রাখা। হতে পারে সেটা হালকা ব্যায়াম বা সূত্র অনুযায়ী ঠান্ডা জলে স্নান। এটা দিনের প্রথম যুদ্ধেই জয়ী হওয়ার মতো। ঠান্ডা জলে স্নান, এটা তো বেশ কঠিন শোনাচ্ছে। কঠিন তো বটেই, কিন্তু এই ঠান্ডা জলের ঝাপটা শুধু মস্তিষ্কের জড়তাই কাটায় না। এটা এক ধরনের স্বেচ্ছায় নেওয়া কষ্ট, যা মানসিকভাবে আপনাকে অনেক বেশি রেজিলিয়েন্ট বা সহনশীল করে তোলে। দিনের শুরুতে এমন একটা কঠিন কাজ করে ফেললে বাকি দিনের চ্যালেঞ্জগুলো আর ততটা কঠিন মনে হয় না। এই স্বেচ্ছায় নেওয়া কষ্ট, এর ধারণাটা দারুণ। কিন্তু এটা কি সবার জন্য কাজ করবে? ধরা যাক কারো হয়তো শারীরিক কোনো সমস্যা আছে, বা এই ভোর 5টায় উঠে ঠান্ডা জলে স্নান করার ধারণাটাকেই বাড়াবাড়ি মনে হচ্ছে। একদম ঠিক প্রশ্ন। তাদের জন্য বিকল্প কি হতে পারে? মূল উদ্দেশ্য তো ওই ছোট্ট জয় অর্জন করা, তাই না? একদম। পদ্ধতির চেয়ে নীতিটা বেশি গুরুত্বপূর্ণ। পদ্ধতিটা আসলে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী বদলানো যেতে পারে। মূল নীতিটা হলো দিনের শুরুটা অন্যের শর্তে নয়, নিজের শর্তে করা। আচ্ছা। ঠান্ডা জলে স্নান করতে না পারলে কেউ হয়তো 5 মিনিট মন দিয়ে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারে, অথবা নিজের সারাদিনের পরিকল্পনা একটা ডায়েরিতে লিখতে পারে। আসল কথা হলো সকালের প্রথম মুহূর্তগুলো যেন প্রতিক্রিয়াশীল বা রিয়াক্টিভ না হয়ে সক্রিয় বা প্রোঅ্যাক্টিভ হয়। অর্থাৎ ইমেল বা নোটিফিকেশনের জবাবে দিন শুরু না করে নিজের ইচ্ছায় দিনটা শুরু করা। ঠিক তাই। একটি সুশৃঙ্খল সকালই একটি সুশৃঙ্খল জীবন তৈরি করে। এই ধারণাটি পুরো চ্যালেঞ্জের ভিত্তি। এটা দিনের বাকি সময়ের জন্য সুরটা ঠিক করে দেয়। বেশ। তাহলে সকালটা নিজের নিয়ন্ত্রণে আনা গেল। কিন্তু দিনের আসল যুদ্ধ তো মনোযোগ ধরে রাখা নিয়ে। সকালের ওই প্রাথমিক শক্তিটা খুব দ্রুতই শেষ হয়ে যেতে পারে যদি বাকি দিনটা অগোছালো হয়। হুম। ডক্টর কাব্য এখানে দিনের জন্য মাত্র 3টি প্রধান লক্ষ্য ঠিক করতে বলেছেন, এবং ডিপ ওয়ার্ক নামে একটি ধারণার কথা বলেছেন। আর দাবি করেছেন এতে নাকি 5 গুণ বেশি ফল পাওয়া সম্ভব। এই 5 গুণের দাবিটা বেশ বড়। চলুন এটা একটু ভেঙে দেখি। হ্যাঁ, দাবি তো অবশ্যই বড়, এবং এটাকে আক্ষরিকভাবে না দেখে এর পেছনের বিজ্ঞানটা বোঝা দরকার। তিনি আসলে আধুনিক জীবনের সবচেয়ে বড় সমস্যা, অর্থাৎ মনোযোগের ঘাটতি বা অ্যাটেনশন ডেফিসিটের কথা বলছেন। ঠিক। ডিপ ওয়ার্কের ধারণাটা হলো 90 মিনিটের জন্য সমস্ত রকম বাধা, ফোন, ইন্টারনেট,
মানুষ থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে শুধুমাত্র একটা কাজে মনোযোগ দেওয়া। আচ্ছা। এর কার্যকারিতার কারণ নিউরোসায়েন্সের একটা ধারণার মধ্যে লুকিয়ে আছে, যেটাকে বলে অ্যাটেনশন রেসিডু। অ্যাটেনশন রেসিডিউ, এটা ঠিক কি? যখন আমরা একটা কাজ থেকে দ্রুত আরেকটা কাজে লাফিয়ে যাই, যেমন ধরুন একটা রিপোর্ট লিখতে লিখতে হঠাৎ একটা ইমেলের উত্তর দিলাম, হ্যাঁ, যেটা আমরা প্রায়ই করি। একদম, তখন আমাদের মস্তিষ্কের একটা অংশ কিন্তু আগের কাজেই আটকে থাকে। এই যে আগের কাজের চিন্তার অবশিষ্টাংশ, এটাই অ্যাটেনশন রেসিডিউ। ও আচ্ছা। এর ফলে নতুন কাজে আমরা কখনোই 100% মনোযোগ দিতে পারি না। ডক্টর কাব্যের এই 90 মিনিটের অবিচ্ছিন্ন মনোযোগের লক্ষ্য হলো এই রেসিডিউ বা অবশিষ্টাংশকে পুরোপুরি মুছে ফেলা, যাতে আমাদের সম্পূর্ণ মানসিক শক্তি বর্তমান কাজে বিনিয়োগ করা যায়। আর এই কারণেই অল্প সময়ে অনেক গভীর কাজ করা সম্ভব হয়। ঠিক, যা বারবার বাধাগ্রস্ত হয়ে করলে ঘন্টার পর ঘন্টাও শেষ হয় না। এটাই 5 গুণ বেশি ফল পাওয়ার রহস্য। তার মানে 90 মিনিট কোনো ম্যাজিক সংখ্যা নয়, বরং এটা আমাদের মস্তিষ্কের একটা কাজ থেকে পুরোপুরি সরে এসে অন্য কাজে ফোকাস করার জন্য প্রয়োজনীয় সময়। ঠিক তাই। এবং এর সাথে আমাদের শরীরের প্রাকৃতিক শক্তির চক্রেরও একটা তৎপরতা আছে। আমাদের শরীর মোটামুটি 90 থেকে 120 মিনিটের আল্ট্রাডেইয়ান রিদম বা শক্তি চক্রে চলে। মানে আমরা 90 মিনিটের মতো সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, তারপর আমাদের একটা ছোট্ট বিরতির প্রয়োজন হয়। তাই এই 90 মিনিটের ব্লকটা আমাদের জীববিজ্ঞানের সাথেও মিলে যায়। ইন্টারেস্টিং। তবে এখানে মূল কথা হলো, কাজের পরিমাণ নয়, কাজের গুণমানই সাফল্য নির্ধারণ করে। 4 ঘন্টা ধরে 10টা কাজ অল্প অল্প করে করার চেয়ে 90 মিনিট মন দিয়ে একটা কাজ করা অনেক বেশি ফলপ্রসূ। এটা বোঝা গেল। কিন্তু এই চ্যালেঞ্জটা তো শুধু বাইরের জগতের কাজ বা প্রোডাক্টিভিটি নিয়েই নয়, তাই না? না, একদমই না। এর একটা বড় অংশ জুড়ে আছে ভেতরের জগৎ, আমাদের মন এবং শরীর। এখানে প্রতিদিন 10 মিনিটের নীরবতার কথা বলা হয়েছে। এটা মেডিটেশন ছাড়া আর কি? এটাকে মেডিটেশন বলা যেতে পারে, তবে সূত্রটি নীরবতা শব্দটি ব্যবহার করেছে সম্ভবত বিষয়টাকে আরো সহজ এবং সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য। আচ্ছা। এর উদ্দেশ্য আধ্যাত্মিকতার চেয়েও বেশি মনস্তাত্ত্বিক। সারাদিন আমাদের মাথায় যে হাজারো চিন্তা আর তথ্যের স্রোত চলতে থাকে, হ্যাঁ। এই 10 মিনিটের নীরবতা সেই স্রোত থেকে নিজেকে কনসিয়াসলি বা সচেতনভাবে সরিয়ে আনার একটা অনুশীলন। এটা নিজের ভেতরের ভয়, দুর্বলতা আর দুশ্চিন্তাগুলোকে বিচার না করে শুধু পর্যবেক্ষণ করার একটা সুযোগ করে দেয়। নিজের সাথে সংযোগ স্থাপনের জন্য। একদম, যা ছাড়া কোনো দীর্ঘস্থায়ী পরিবর্তন সম্ভব নয়। আর এই মানসিক চর্চার সাথেই জুড়ে দেওয়া হয়েছে শারীরিক স্বাস্থ্যের বিষয়টিকে। 1 মাসের জন্য জাঙ্ক ফুড এবং চিনিযুক্ত পানীয় সম্পূর্ণ বর্জন করার কথা বলা হয়েছে। এটা তো খুবই কঠিন একটা কাজ। এটা হয়তো পুরো চ্যালেঞ্জের সবচেয়ে কঠিন অংশগুলোর একটা। তবে এখানেও কারণটা খুব পরিষ্কার। আমাদের শরীর আর মন আলাদা কিছু নয়। সূত্রটি বলছে শরীরকে সঠিক জ্বালানি দিতে হবে। মানে আমরা যা খাই তার প্রভাব আমাদের মনের ওপরও পড়ে। সরাসরি পড়ে। যখন আমরা প্রক্রিয়াজাত খাবার বা অতিরিক্ত চিনি খাই, তখন আমাদের শরীরে ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি হয়, যা মস্তিষ্কের কার্যক্ষমতাকে প্রভাবিত করে। যেমন ব্রেন ফগ বা চিন্তা করতে অসুবিধা হওয়া। ঠিক, বা মেজাজ খিটখিটে থাকা, এগুলোর সাথে আমাদের খাবারের সরাসরি যোগসূত্র আছে। তাই যখন শরীরকে পরিচ্ছন্ন এবং শক্তিশালী খাবার দেওয়া হয়, তখন মনও স্বাভাবিকভাবেই অনেক বেশি ধারালো আর স্থিতিশীল হয়ে ওঠে। এটা একটা চেলস্তাপূর্ণ দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, মন এবং শরীরকে আলাদা করে না দেখে একে অপরের পরিপূরক হিসেবে দেখা হচ্ছে। এই জাঙ্ক ফুড ছাড়ার বিষয়টাতেই মনে হয় বেশিরভাগ মানুষ চ্যালেঞ্জ থেকে ছিটকে যেতে পারে। কারণ এটা শুধু ইচ্ছা শক্তির বিষয় নয়, এটা আমাদের বহুদিনের অভ্যাস আর সামাজিকতারও একটা অংশ। আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। আর ঠিক এই কারণেই চ্যালেঞ্জটা 30 দিনের। এটা একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়, যা মানসিক চাপ কমায়। হুম, এখানে ডক্টর কাব্যের দর্শনটা শাস্তির নয়, বরং নিজেকে সেরা জ্বালানি দিয়ে পুরস্কৃত করার দৃষ্টিভঙ্গিটা যদি এমন হয় যে আমি আমার মস্তিষ্ককে সেরা পারফর্ম করার জন্য সেরা খাবারটা দিচ্ছি, তাহলে জাঙ্ক ফুড ছাড়ার কষ্টটা একটা ইতিবাচক উদ্দেশ্যে পরিণত হয়। আচ্ছা। নীরবতা আর সুষম খাদ্য, এই দুটোকে একসাথে মানসিক শক্তির শিখরে পৌঁছানোর ভিত্তি হিসেবে দেখানো হয়েছে। বেশ। তাহলে সকালটা গোছানো হলো, দিনের কাজে মনোযোগ দেওয়া হলো, ভেতর থেকে শরীর মনকেও ঠিক করা হলো।
এবার চ্যালেঞ্জের শেষ দিকের ধাপগুলো নিয়ে কথা বলা যাক, যেগুলো হয়তো সবচেয়ে বেশি সাহসের পরিচয় চায়। ঠিক। এখানে নিজের সময় এবং শোককে রক্ষা করার জন্য না বলতে শেখার কথা বলা হয়েছে। হ্যাঁ, এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ। ডক্টর কাব্য এখানে একটা কঠোর কিন্তু প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। কি সেটা? যে মানুষ বা যে পরিস্থিতিগুলো আপনার মানসিক শক্তি কেড়ে নেয়, সেগুলোকে জীবন থেকে বাদ দিতে হবে। এটা অনেকের কাছে চরম বা স্বার্থপরের মতো শোনাতে পারে। শোনাতে পারে, কিন্তু এর পেছনের যুক্তিটা হলো আমাদের মনোযোগ এবং মানসিক শক্তি দুটোই সীমিত। আপনি যদি এমন আড্ডায় বা এমন মানুষের সাথে সময় কাটান যা আপনার জীবনে কোনো ইতিবাচক প্রভাব ফেলে না, তাহলে আপনি আসলে নিজের লক্ষ্যের জন্য বরাদ্দ শক্তি অন্য জায়গায় নষ্ট করছেন। তার মানে না বলাটা অন্যকে অসম্মান করা নয়। বরং নিজের অগ্রাধিকারকে সম্মান করা। এর সাথেই তিনি আরেকটি শক্তিশালী ধারণা যোগ করেছেন, কন্টেন্ট কনজিউম বা শুধু ভোগ না করে কন্টেন্ট ক্রিয়েট বা কিছু তৈরি করার দিকে মনোযোগ দেওয়া। এর মানে কি? এর মানে হলো ঘন্টার পর ঘন্টা অন্যের তৈরি করা জিনিস, সোশ্যাল মিডিয়া পোস্ট, ভিডিও, নিউজ দেখে সময় নষ্ট না করে সেই সময়টা নিজে কিছু সৃষ্টি করার কাজে লাগানো। একদম, সেটা হতে পারে লেখা, ছবি আঁকা, নতুন কিছু শেখা বা নিজের কাজের মধ্যে নতুন কোনো উদ্যোগ নেওয়া। যখন আমরা কিছু তৈরি করি, তখন আমরা প্যাসিভ দর্শক থেকে সক্রিয় অংশগ্রহণকারীতে পরিণত হই। এটা আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনকে অর্থপূর্ণ করে তোলে। আর সবশেষে আসে সবচেয়ে বড় বাধা, ভয়। বিশেষ করে ব্যর্থ হওয়ার ভয়। হ্যাঁ, এটা সবার মধ্যেই থাকে। চ্যালেঞ্জে এই ভয়কে মোকাবেলা করার জন্য যে পরামর্শ দেওয়া হয়েছে সেটা বেশ অন্যরকম। ভয়কে এড়িয়ে যেতে বলা হয়নি, বরং ভয়কে সঙ্গী করে কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। এই ধারণাটা একটু ব্যাখ্যা করবেন? এটা প্রচলিত ভয়কে জয় করো ধারণার থেকে কিছুটা ভিন্ন। এখানে বলা হচ্ছে ভয় পাওয়াটা একটা স্বাভাবিক জৈবিক প্রতিক্রিয়া। এটাকে পুরোপুরি মুছে ফেলা সম্ভব নয়। আর চেষ্টাও করা উচিত নয়। ঠিক, বরং ভয়টাকে স্বীকার করে নিয়েও নিজের কাজটা করে যেতে হবে। এই চ্যালেঞ্জ অনুযায়ী প্রত্যেক সফল ব্যক্তি ব্যর্থ হয়েছেন এবং ভয় পেয়েছেন। পার্থক্য শুধু একটাই, তারা ভয়ের কারণে থেমে যাননি। আচ্ছা। এই ৩০ দিন ভয়কে পরোয়া না করে কাজ করে যাওয়ার মাধ্যমে আপনি আসলে ভয়কেই প্রশিক্ষণ দিচ্ছেন যে কর্তা আপনি, ভয় নয়। এটাকে এক ধরনের মনস্তাত্ত্বিক এক্সপোজার থেরাপি বলা যেতে পারে। অনেকটা তাই। আপনি যখন বারবার ভয়ের মুখেও কাজটা করতে থাকেন, তখন আপনার মস্তিষ্ক ধীরে ধীরে ওই পরিস্থিতিটাকে আর বিপদ হিসেবে দেখে না। ভয়টা হয়তো থেকেই যায়, কিন্তু তার তীব্রতা কমে আসে এবং আপনার কাজের ওপর তার নিয়ন্ত্রণ থাকে না। তাহলে সব মিলিয়ে এই ৩০ দিনের চ্যালেঞ্জের মূল অর্থটা কি দাঁড়ালো? এটা কি শুধুই কিছু নতুন অভ্যাস তৈরির তালিকা, নাকি এর চেয়েও বেশি কিছু? মৌলিক নীতি যেমন শৃঙ্খলা। যা আসে সকালকে জয় করার মাধ্যমে, গভীর মনোযোগ যা আসে ডিপ ওয়ার্কের মাধ্যমে, আত্মসচেতনতা। যা আসে নীরবতা ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে, এবং সাহস যা আসে সীমানা নির্ধারণ এবং ভয়কে সঙ্গী করে এগিয়ে চলার মাধ্যমে। সূত্রটি শেষে একটা প্রশ্ন রেখে যায়, একজন কি তার জীবনের সমস্ত অজুহাতকে মাত্র ১ মাসের জন্য দূরে সরিয়ে রেখে নিজের জীবনের সম্পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত? ঠিক। আর প্রতিশ্রুতিটা হলো ৩০ দিন পর যে কাজগুলোকে পাহাড়ের মতো দুর্বেদ্য মনে হতো, সেগুলো ছোট পাথরের মতো তুচ্ছ মনে হবে। আর পাওয়া যাবে এক নতুন আত্মবিশ্বাস ও গভীর মানসিক শান্তি। আলোচনা শেষে একটা বিষয় মাথায় আসছে, এই চ্যালেঞ্জে অনেকগুলো শক্তিশালী অভ্যাসের কথা বলা হয়েছে। সবকিছু একসাথে শুরু করাটা অনেকের জন্যই কঠিন হতে পারে। আর সূত্রটিও বলছে পরিবর্তনের জন্য কোনো বিশেষ দিনের অপেক্ষা না করে শুরু করতে হবে এখনই। একদম। আর এখান থেকেই আমাদের আজকের আলোচনার শেষ ভাবনাটা শুরু হতে পারে। এই চ্যালেঞ্জটা একটা সম্পূর্ণ প্যাকেজ হিসেবে ডিজাইন করা হয়েছে, যেখানে প্রত্যেকটা অংশ একে অপরকে সাহায্য করে। যেমন ভালো ঘুম আপনাকে ডিপ ওয়ার্কের জন্য শক্তি দেয়। ঠিক। আবার ডিপ ওয়ার্কের মাধ্যমে পাওয়া সাফল্য আপনাকে ভয় মোকাবেলা করার সাহস যোগায়। তবে আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যেতে পারে ভাবনার জন্য। আচ্ছা। যদি এই পুরো চ্যালেঞ্জটা থেকে শুধুমাত্র একটি অভ্যাস বা একটি নীতি বেছে নিতে হয়, তাহলে কোনটি হতে পারে সেই কিস্টোন হ্যাবিট বা মূল চালিকা শক্তি? যা বাকি পরিবর্তনগুলোকে প্রায় আপনা আপনি জীবনে নিয়ে আসতে পারে। হ্যাঁ, সেটা কি ভোর ৫টায় ওঠা, ৯০ মিনিটের ডিপ ওয়ার্ক, নাকি অপ্রয়োজনীয় সবকিছুকে না বলা শেখা? এবং কেন সেই একটি আপাত দৃষ্টিতে ছোট পরিবর্তন এত শক্তিশালী প্রভাব ফেলতে সক্ষম?
এর উত্তর হয়তো এক একজনের জন্য এক এক রকম হবে।